ডিয়ার স্টুডেন্ট, আশা করি তোমরা সবাই ভালো আছো। অন্বেষা ম্যাথ আড্ডা ইউটিউব চ্যানেল থেকে সবাইকে আন্তরিকভাবে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে শুরু করছি আমাদের আজকের ক্লাস। আমাদের আজকের ক্লাস ষষ্ঠ শ্রেণীর বিজ্ঞান অধ্যায় 2 এর লেকচার 7। লেকচার 7 আমাদের আছে পার্ট 9 থেকে 10, অর্থাৎ অমেরুদণ্ডী ও মেরুদণ্ডী প্রাণীর বৈশিষ্ট্য। তা আমরা প্রথমে তোমাদের মেইন বইয়ের রিডিং পড়ে বুঝাবো, তারপরে আমরা যাব হলো জ্ঞানমূলক অনুধাবন সৃজনশীল এমসিকিউতে। তো আমাদের প্রথমেই শুরু করব আমরা মেরুদণ্ডী ও অমেরুদণ্ডী প্রাণীর বৈশিষ্ট্য নিয়ে। আমরা ইতিমধ্যে জেনেছি কেমন করে নানা বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে উদ্ভিদের শ্রেণীবিন্যাস করা হয়েছে। ঠিক তেমনি বিভিন্ন বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে প্রাণী জগৎকে শ্রেণীবিন্যাস করা হয়েছে। বিভিন্ন বৈশিষ্ট্য মানে এক একটা প্রাণীর এক এক ধরনের বৈশিষ্ট্য, এই বৈশিষ্ট্যগুলোর উপর ভিত্তি করে এই শ্রেণীবিন্যাসটা করা হয়েছে। আমরা জানি পৃথিবীর সকল প্রাণীকে মাত্র দুটি দলে ভাগ করা হয়েছে। প্রথমে পৃথিবীর সকল প্রাণীকে মাত্র দুটি দলে ভাগ করছে। একটা দলের নাম হচ্ছে অমেরুদণ্ডী প্রাণী, আর একটা দলের নাম হচ্ছে মেরুদণ্ডী প্রাণী। অমেরুদণ্ডী প্রাণীর কয়েকটি বৈশিষ্ট্য। অমেরুদণ্ডী প্রাণীর মেরুদণ্ড নেই। একটু আগে আমরা, অর্থাৎ এর আগের লেকচার যেটা ছিল, সেই আগের লেকচারে আমরা একটা মেরুদণ্ডটা কি সেটা চিত্রে দেখানো হয়েছিল। আমরা এই পার্টে এসে এটা না দেখাচ্ছি না। তোমরা প্রয়োজনে লেকচার 6টা দেখে নেবা, তাহলে মেরুদণ্ডটা দেখতে পারবা এবং বুঝতে পারবা। অমেরুদণ্ডী প্রাণীর মেরুদণ্ড নেই। এদের দেহের ভিতর কঙ্কাল থাকে না। চোখ সরল প্রকৃতির বা একটি চোখের মধ্যে অনেকগুলো চোখ থাকে। একটা চোখের মধ্যে যখন অনেকগুলো চোখ থাকবে, সেই অনেকগুলো চোখ নিয়ে হয় পুঞ্জাক্ষী, তখন তাকে পুঞ্জাক্ষী বলে। একটা চোখের মধ্যে যদি অনেকগুলো চোখ থাকে তখন তাকে বলা হবে পুঞ্জাক্ষী। আশা করি বুঝতে পেরেছো। এদের লেজ নেই। এদের কি থাকবে না? লেজ থাকবে না। অমেরুদণ্ডী প্রাণী নানা ধরনের হয়। অনেক অমেরুদণ্ডী প্রাণী আকারে খুবই ছোট। এদের খালি চোখে দেখা যায় না, এদের খালি চোখে দেখা যাবে না। এমিবা এমন একটি প্রাণী, এই খালি চোখে দেখা যাবে না কাকে? এমিবাকে। এমিবাকে আমরা খালি চোখে দেখতে পারবো না। আমরা সম্ভবত লেকচার 3-তে এমিবার চিত্রটা দেখিয়েছিলাম। তোমরা যদি সেটাও ভুলে যাও তাও আরেকবার দেখে নিতে পারবা আমাদের লেকচার থেকে। কেঁচো যোগ একদলভুক্ত অমেরুদণ্ডী প্রাণী। এদের দেখো, কেঁচো যোগ হবে একদলভুক্ত অমেরুদণ্ডী প্রাণী। এদের দেহ অনেকগুলো খণ্ডে খণ্ডে বিভক্ত। শামুক ও ঝিনুক আরেক দলভুক্ত প্রাণী। এদের দেহ খণ্ডে খণ্ডে বিভক্ত নয়। দেহ সাধারণত শক্ত ক্লোজ দ্বারা আবৃত। দেহ সাধারণত কি? শক্ত ক্লোজ দ্বারা আবৃত। মাংস মাংসল পা থাকে। এদের পাগুলোতে হাড্ডি থাকবে না, মাংসের পা থাকবে, এই জন্য মাংসল পা থাকে। প্রজাপতি, মশা, মাছি, তেলাপোকা, উইপোকা, মৌমাছি ইত্যাদি পতঙ্গভুক্ত প্রাণী। পৃথিবীতে পতঙ্গ শ্রেণীভুক্ত প্রাণীর সংখ্যা সবচেয়ে বেশি। পৃথিবীতে পতঙ্গ শ্রেণীভুক্ত প্রাণীর সংখ্যা সবচাইতে বেশি। এদের এদের দেহ 3টি অংশে বিভক্ত, যেমন মস্তক, বক্ষ, উদর। এদের সন্ধিযুক্ত পা আর পুঞ্জাক্ষী থাকে। সন্ধিযুক্ত পা থাকবে, পাগুলো সাজানো থাকবে আর কি। সন্ধিযুক্ত পা আর উপাঙ্গ থাকে। অনেক পতঙ্গ আমাদের উপকার করে, এরা উপকারী পতঙ্গ। যারা উপকার করবে তাদের বলা হবে উপকারী পতঙ্গ, আর যারা অপকার করবে তাকে বলা হবে অপকারী পতঙ্গ। মৌমাছি, রেশম পোকা ইত্যাদি। মশা ও মাছি নানা রকম রোগ ছড়ায়। অনেক পতঙ্গ আবার আমাদের ঘর বাড়ি, আসবাবপত্র, ফসলের ক্ষতি সাধন করে, যেমন ওই পোকা, তেলাপোকা, পামড়ি পোকা ইত্যাদি। এমন কতগুলো সামুদ্রিক প্রাণী দেখো, এমন কতগুলো সামুদ্রিক প্রাণী আছে যাদের ত্বকে কাটার মতো অংশ থাকে, যেমন তারা মাছ, সামুদ্রিক শসা ওই দলভুক্ত প্রাণী। তারপর জেলি মাছ, তারপর হচ্ছে প্রবাল কীট আরেক দলভুক্ত অমেরুদণ্ডী প্রাণী। এদের দেহের ভিতর কাটা ফাঁপা গহ্বর সিলিন্ডারাল থাকে, অর্থাৎ ফাঁপা যে গহ্বর, এই ফাঁপা গহ্বরটার নামই হচ্ছে সিলিন্ডারেলন। এখন দেখো, এদের দেহে একটি মাত্র কি থাকবে? ছিদ্র থাকবে। এদের দেহে থাকবে কি? একটা মাত্র ছিদ্র। এই ছিদ্র পথে এরা খাদ্য গ্রহণ করবে এবং বর্জ্য পদার্থ বের করে দেবে। এই একটা ছিদ্র দিয়ে তারা খাওয়া দাওয়া করবে এবং বর্জ্য পদার্থ বের করে দেবে। অমেরুদণ্ডী প্রাণীর যেমন কিছু বৈশিষ্ট্য আছে, তেমনি মেরুদণ্ডী প্রাণীরও কতগুলো বৈশিষ্ট্য রয়েছে। মেরুদণ্ডী প্রাণীর কয়েকটি বৈশিষ্ট্য আমরা এখন তোমাদের বই থেকে দেখব। এদের মেরুদণ্ড আছে। প্রথম লিখবো আমরা, এদের মেরুদণ্ড আছে। দেহের
ভেতর কঙ্কাল থাকে, তারপর হচ্ছে পাখনা বা 2 জোড়া পা থাকে, পাখনা থাকতে পারবে আর 2 জোড়া পাও থাকতে পারবে। চোখ সরল প্রকৃতির। মানুষ ছাড়া সকল মেরুদণ্ডী প্রাণীর লেজ আছে, শুধুমাত্র মানুষের লেজ থাকবে না, আর বাকি সবগুলো মেরুদণ্ডী প্রাণীর লেজ আছে। এরা ফুলকা ও ফুসফুসের সাহায্যে শ্বাসকার্য চালায়। এরা ফুলকা এবং ফুসফুসের সাহায্যে শ্বাসকার্য চালাবে। ফুলকা যখন মাছের মাথার ওই একটা অংশ টান দিলে উপর দিকে ওঠে, ভিতরে দেখবা লাল লাল এক ধরনের নেটের মতো ইয়ে আছে, ওইটাকে বলে ফুলকা। আর ফুসফুস তো মানুষের শরীরের মধ্যে আছেই, তা তো জানো। মেরুদণ্ডী প্রাণীর বৈচিত্র্যের ভিত্তিতে বেশ কয়েকটি শ্রেণীতে ভাগ করা হয়েছে। সকল মাছ মৎস্য শ্রেণীভুক্ত। এরা পানিতে বাস করে। বেশিরভাগ মাছের গায়ে আঁশ থাকে, যেমন ইলিশ, রুই, কই ইত্যাদি। আবার কতগুলো মাছের আঁশ থাকবে না, কতগুলোর আঁশ থাকে না, যেমন মাগুর, শিং, ট্যাংরা, বোয়াল ইত্যাদি, এগুলোর কিন্তু কোনো আঁশ থাকবে না। মাছ ফুলকার সাহায্যে শ্বাসকার্য চালায়। এদের পাখনা থাকে বা পাখনা আছে। পাখনার সাহায্যে এরা সাঁতার কাটে। ব্যাং উভয়চর শ্রেণীভুক্ত প্রাণী। ব্যাং হচ্ছে কি উভয়চর শ্রেণীভুক্ত। উভয়চর শ্রেণীভুক্ত কেন? এরা জলে স্থলে 2 জায়গায় বসবাস করে। এদের জীবনের কিছু সময় ডাঙ্গায় ও কিছু সময় পানিতে বাস করে। এদের ত্বকে লোম, আঁশ বা পালক কিছুই থাকে না। 2 জোড়া পা থাকে। পায়ের আঙ্গুলে কোনো নখ থাকে না, পায়ের আঙ্গুলে কোনো নখ থাকবে না। ব্যাঙ্গাসী অবস্থায় এরা ফুলকা ও পরিণত অবস্থায় ফুসফুসের সাহায্যে শ্বাসকার্য চালায়। যখন ব্যাঙ্গাসী অবস্থায় থাকবে তখন এরা ফুলকা এবং ফুসফুসের সাহায্যে শ্বাসকার্য চালাবে। টিকটিকি, তারপর হচ্ছে কুমির, সাপ, গিরগিটি ইত্যাদি সরীসৃপ প্রাণীভুক্ত প্রাণী। সরীসৃপভুক্ত প্রাণী। এরা বুকে ভর দিয়ে চলে, আঙ্গুলে নখ থাকে, ডিম পাড়ে, ডিম ফুটে বাচ্চা হয়, ফুসফুসের সাহায্যে শ্বাসকার্য চালায়। তারপর হাঁস, মুরগি, কবুতর, দোয়েল ইত্যাদি পাখি পক্ষী শ্রেণীভুক্ত প্রাণী। গ্রামের ভাষায় দেখবা পাখিরে পক্ষী কয়, এই জন্য পক্ষী শ্রেণীভুক্ত প্রাণী। পক্ষী শ্রেণীভুক্ত প্রাণী। এদের দেহ পালক দ্বারা আবৃত থাকে। পালক পাখি চেনার একটা প্রধান বৈশিষ্ট্য। পালক হচ্ছে পাখি চেনার একটা প্রধান বৈশিষ্ট্য। যাদের দেখবা পালক আছে তারাই পাখি। পাখি ছাড়া আর কোনো প্রাণীর পালক নেই। বেশিরভাগ পাখি আছে যারা উঠতে পারে। উট পাখি, পেঙ্গুইন এবং আরো কিছু পাখি আছে যারা উঠতে পারে না। পাখি ডিম পাড়ে, ডিম থেকে বাচ্চা হয়। পাখি ডিম পাড়ে, ডিম থেকে বাচ্চা হয়। বানর, ইঁদুর, কুকুর, বিড়াল, গরু, ছাগল ইত্যাদি স্তন্যপায়ী শ্রেণীভুক্ত প্রাণী। মানুষও এই দলের অন্তর্ভুক্ত। এদের দেহে লোম থাকে। বাচ্চা মায়ের দুধ খেয়ে বড় হয়। মায়েরা বাচ্চা প্রসব করে। স্তন্যপায়ী প্রাণী যেমন মাছ, ব্যাঙ, সাপ, পাখি ইত্যাদি থেকে বুদ্ধিমান। এদের মস্তিষ্ক ও দেহের গঠন বেশ উন্নত। নিচের ছকটি তোমার বিজ্ঞান খাতায় এঁকে নিয়ে পূরণ করো। প্রতিটি প্রাণীর নিচে 3টি বৈশিষ্ট্য যে কোনো একটি টিক চিহ্ন দাও। যেমন রুই মাছ আইস আছে, তারপর তাই রুই মাছের কলামে আইসের জায়গায় টিক চিহ্ন দাও। এই গেল হচ্ছে এই কাজটা তোমরা বাসায় খাতায় করে নিবা। তো দেখো, আমরা তোমাদের এই বইটার মানে মেইন বইটা পড়িয়ে প্রত্যেকটা লাইন বাই লাইন বুঝিয়ে দিলাম। এতে তোমরা যদি বইটা সামনে রেখে আমাদের এই ক্লাসগুলো লাইন বাই লাইন দেখো তাহলে অনেক উপকার হবে। আমি আহ, এমনি ট্রেডিশনাল যে ক্লাসগুলো সেখানে আমরা ধরো কিনা আমি একটা সংজ্ঞা কয়েকটা নাম লিখছি, লিখে লিখে যদি আমি ওইগুলোই বুঝাই তাহলে আমার মনে হয় ওটার চেয়ে তোমাদের মেইন বইটা ধরে ধরে বোঝানোটা আমার জন্য বা তোমাদের জন্য ভালো, বোঝার জন্য ভালো। এখন আমি যখন পিডিএফ দিব তখন কিন্তু ওই লেকচার গুলো চলে আসবে সামনে। দেখো আমি তোমাদের সামনে পিডিএফটা শো করতেছি। এই হচ্ছে আমাদের লেকচার 7 নম্বর। এখানে প্রথমে জ্ঞানমূলক। পুঞ্জাক্ষী কাকে বলে বা পুঞ্জাক্ষী কি? একটি চোখের মধ্যে অনেকগুলো চোখ থাকলে পুঞ্জাক্ষী বলে। একটি চোখের মধ্যে অনেকগুলো চোখ আছে, চোখের উপস্থিতিই পুঞ্জাক্ষী। যে কোনো প্রশ্ন আসতে পারে, পুঞ্জাক্ষী কি, পুঞ্জাক্ষী কাকে বলে। তারপর হচ্ছে সিলিন্ডারেন কাকে বলে, জেলিমা জেলি মাছ, তারপর হচ্ছে প্রবাল কীট। এসব অমেরুদণ্ডী প্রাণীর দেহের ভিতর একটি ফাঁকা গহ্বর থাকে। এই ফাঁকা গহ্বরটার নামই হচ্ছে সিলিন্ডারেল। জেলি মাছ গেল ওটা। আর একই প্রশ্নের উত্তরটা 2 রকম লেখা যায়। উভয়চর প্রাণী কাকে বলে? যেসব
মেরুদণ্ডী প্রাণী জলে ও স্থলে বাস করে তাদের উভয়চর প্রাণী বলে, যেমন সোনা ব্যাঙ, কোনো ব্যাঙ। সরীসৃপ প্রাণী কাকে বলে? যেসব প্রাণী বুকে ভর দিয়ে চলে তাকে সরীসৃপ প্রাণী বলে, যেমন সাপ, গিরগিটি, কুমির ইত্যাদি। মাছ কোন শ্রেণীভুক্ত? মাছ মৎস্য শ্রেণীভুক্ত প্রাণী। অনুধাবনমূলক প্রশ্ন। অমেরুদণ্ডী প্রাণীর বৈশিষ্ট্য। কয়েকটা অমেরুদণ্ডী প্রাণীর বৈশিষ্ট্য লিখবা। আমরা অমেরুদণ্ডী মেরুদণ্ডী প্রাণীর বৈশিষ্ট্যগুলো কেবল আমি রিডিং করে বুঝিয়ে দিয়েছি, এগুলো অবশ্যই মুখস্থ করতে হবে। তা মেরুদণ্ডী প্রাণীর বৈশিষ্ট্য লিখবা। এখানে 5টা লিখেছি, অন্তত 5টা 6টা করে মুখস্থ না করলে কিন্তু তোমরা পরীক্ষার সময় সবগুলো লিখতে পারবা না, ভুলে যাবা। যেহেতু এই প্রশ্নটা আসবে হয়তো গ অথবা ঘ নাম্বারে। একটি ব্যাঙ, একটি ছোট চারাগাছ, একটি চশমা যদি একই কাচের জার দিয়ে 15 দিন দেখো 15 দিন ঢেকে রাখা যায়, তাহলে এর ফলাফল কি হবে? একটি ব্যাঙ, একটি ছোট চারাগাছ, একটি চশমা যদি একটি কাচের জার দিয়ে 15 দিন ঢেকে রাখা যায়, তাহলে ব্যাঙ ও চারাগাছ শ্বাস-প্রশ্বাস প্রক্রিয়া চলতে পারবে না, এরা অক্সিজেন ও খাদ্যের অভাবে মারা যাবে। আর চশমা একটি জড় পদার্থ এবং এর শ্বাস-প্রশ্বাস দরকার হয় না বলে এটি একই রকম থাকবে। এরপর উভয়চর প্রাণীর বৈশিষ্ট্য। উভয়চর প্রাণীর বৈশিষ্ট্য কি? ত্বক নগ্ন, আইস পালক লোম নেই, 2 জোড়া পা আছে, পায়ের আঙ্গুল, নখ নেই। তারপর জীবনের কিছু সময় ডাঙ্গায়, কিছু সময় পানিতে কাটায়। শিশু অবস্থায় ফুলকা আর পূর্ণাঙ্গ অবস্থায় ফুসফুসের সাহায্যে শ্বাসকার্য চালায়। পাখি উঠতে পারে কেন? পাখিদের দেহ পালক দিয়ে আবৃত, এদের 2টি ডানা থাকে, এদের দেহের ওজন হালকা করার জন্য বড় বড় হাড়গুলো ফাঁপা বা বায়ুথলি থাকে, তাই এরা উঠতে পারে। কোনো ব্যাঙে উভয়চর প্রাণী বলা হয় কেন? কোনো ব্যাঙকে উভয়চর প্রাণী বলা হয় কারণ এরা জীবনের কিছু সময় ডাঙ্গায়, কিছু সময় পানিতে বাস করে। এদের ত্বকে লোম, আইস বা পালক কিছুই থাকে না। 2 জোড়া পা থাকে, পায়ের আঙ্গুলে কোনো নখ থাকে না। ব্যাঙাচী অবস্থায় এরা ফুলকা, পরিণত অবস্থায় ফুসফুসের সাহায্যে শ্বাসকার্য চালায়। ব্যাংকে কেন একই ধরনের প্রশ্ন বারবার? সংক্ষেপে পতঙ্গের উপকারিতা ব্যাখ্যা করো। পতঙ্গ তারা কি উপকার করবে আমাদের? পতঙ্গ দলভুক্ত প্রাণী হচ্ছে প্রজাপতি, মশা, মাছি, তেলাপোকা, উইপোকা, মৌমাছি ইত্যাদি। এদের কিছু কিছু আমাদের ক্ষতি করলেও অনেক পতঙ্গ বেশ উপকারী। যেমন ফুলের পরাগায়নে প্রজাপতির অবদান রাখে, মৌমাছি ফুল থেকে মধু সংগ্রহ করে, রেশম উৎপাদনে রেশম পোকার চাষ করা হয়। স্তন্যবাহী প্রাণী কাকে বলে? উদাহরণ: যে সকল প্রাণী বাচ্চা অবস্থায় মায়ের দুধ পান করে বড় হয় এবং পরিণত অবস্থায় স্ত্রী প্রাণী বাচ্চা প্রসব করে এবং তাদের স্তন্যপায়ী প্রাণী বলে। এদের দেহে লোম থাকে, যেমন মানুষ, কুকুর, বিড়াল, গরু ইত্যাদি। মেরুদণ্ডী প্রাণীদের মধ্যে মানুষ কেন সর্বশ্রেষ্ঠ? মেরুদণ্ডী প্রাণীদের মধ্যে মানুষই একমাত্র প্রাণী যে মানে খাড়া হয়ে চলতে পারে। মানুষের মস্তিষ্ক ও দেহের গঠন বেশ উন্নত, তাই মানুষের বুদ্ধি সবচেয়ে বেশি। মানুষ বুদ্ধি বলে পৃথিবীর সবকিছুতেই রাজত্ব করছে, তাই বলা হয় মেরুদণ্ডী প্রাণীর মধ্যে মানুষ সর্বশ্রেষ্ঠ। এরপর এখানে আছে একটা সৃজনশীল প্রশ্ন। দেখো, প্রশ্ন হচ্ছে মেরুদণ্ডী প্রাণীর চোখ কেমন? পৃথিবীতে যে শ্রেণীভুক্ত প্রাণীদের সংখ্যা বেশি তাদের সম্পর্কে কি জানো? তা উদ্দীপকের ক ও খ তে পদার্থ প্রাণী দুটির বৈশিষ্ট্য। উদ্দীপকের প্রাণীগুলোর কোনটি কোন শ্রেণীভুক্ত তা যুক্তি দিয়ে বুঝাও। এখানে আমরা এভাবে প্রশ্নের উত্তরগুলো সুন্দর করে লিখব। তোমরা নিজেরা আগে প্রশ্নের উত্তর লিখে এখান থেকে উত্তরটা মিলিয়ে নিবা, তাহলে তোমাদের জন্য আরো ভালো হবে। ঘ নাম্বারের পরে দেখো, ঘ নাম্বার প্রশ্নের উত্তর এখানে দেওয়া আছে, একটু তোমরা দেখে নাও। আর প্রশ্নের উত্তরগুলো তোমরা বারবার প্র্যাকটিস করবা, তা না হলে কিন্তু ভালো করতে পারবে না, কারণ সৃজনশীল তো প্রথমে একটু প্রবলেম হবে। এরপরে দেখেন এমসিকিউ প্রশ্ন। পৃথিবীর সকল প্রাণীকে কয় দলে ভাগ করা যায়? 2। 100 নম্বর প্রশ্নের উত্তর হচ্ছে 1, 101 এর উত্তর হচ্ছে 1, 102 এর উত্তর হচ্ছে 2, 3 এর উত্তর 1, 4 এর উত্তর 1, 5 এর উত্তর 3, 6 এর উত্তর 3,
7 এর উত্তর 4, 8 এর উত্তর 1, 9 এর উত্তর 2, 10 এর উত্তর 2, 11 এর উত্তর 3, 12 এর উত্তর 2, 13 এর উত্তর 2, 14 এর উত্তর 1, 15 এর 1, 16 এর 2, 17 এর 4, 18 এর 3, 19 এর 3, 20 এর 19 এর 4, 20 এর 4, 21 এর 1, 22 এর 2। এই ছিল আমাদের এমসিকিউ প্রশ্ন 122 পর্যন্ত। এরপরে আছে দেখো 123 এর 2, 24 এর 2, 25 এর 4। এরপর তোমাদের ওই যে বইয়ের যে ছকটা ছিল ছকটা পূরণ করে তোমরা এখান থেকে উত্তরটা মিলিয়ে নিবা। তো এই ছিল আমাদের পিডিএফ আলোচনা। তো ডিয়ার স্টুডেন্ট, আমাদের এই ক্লাসগুলো যদি ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের সাথে থাকবা, বন্ধুদের মাঝে শেয়ার করবা। অন্বেষা ম্যাথ আড্ডা ইউটিউব চ্যানেল থেকে আমি আশিস স্যার আজকে বিদায় নিচ্ছি। দেখা হবে পরবর্তী কোনো একটা লেকচারে।